নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই চোখ রাখবো আর মাত্র 4 দিনের অপেক্ষা, তারপরে 21শে জুলাই শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। তবে এবার তার আগেই সেই 21শে জুলাইয়ের সভাস্থল নিয়ে প্রশ্ন আদালতের। কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের তরফে শহরবাসীর দুর্ভোগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উদ্বেগ প্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সভা নিয়ে একাধিক বিধিনিষেধ হাইকোর্টের। যদিও এই বছরের সভাস্থল নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি, তবে পরের বছর থেকে অন্যত্র সভার পরামর্শ কলকাতা হাইকোর্টের। সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে মামলা হয়েছে ইতিমধ্যে, আর হাইকোর্টে দায়ের হওয়া সেই জনস্বার্থ মামলার শুনানিতেই এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 21শে জুলাইয়ের সভাস্থল নিয়ে প্রশ্ন, আর কত দুর্ভোগ ভুগতে হবে শহরবাসীকে। শহরবাসীর দুর্ভোগ নিয়েই উদ্বেগ প্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের পর্যবেক্ষণ, আগামী বছর থেকে আলাদা জায়গার কথা ভাবতে হবে রাজ্যকে। ভিক্টোরিয়া হাউসের বদলে শহীদ মিনার বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও এই সভা করার কথা ভাবতে পারে রাজ্য, এমনটাই পরামর্শ আদালতের। আর মাত্র 4 দিন, তারপরে 21শে জুলাইয়ের সেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের কাছে সভা নিয়ে 21শে জুলাইয়ের সভাস্থল নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ। প্রিয়াঙ্কা, হাইকোর্টের তরফ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে যে 21শে জুলাইয়ের যে সভাস্থল, তার জন্য শহরবাসী নানান রকম ভাবে দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাদেরকে। আর কতদিন আর এই দুর্ভোগ সইতে হবে? হাইকোর্টের পর্যবেক্ষণ দাঁড়াচ্ছে যে অন্য কোনো জায়গায় যদি সভাস্থল পরবর্তী বছর থেকে করতে পারা যায়। একেবারেই দেখো, সাধারণ মানুষের অসুবিধা হয়, বছরের পর বছর সেই ছবি উঠে এসছে এবং সেই অভিযোগ তুলে কিন্তু 21শে জুলাই নিয়ে হাইকোর্টে একটি মামলা হয়েছিল এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল, যেখানে দেখা যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠে 21শে জুলাই রাজ্যের এই কর্মসূচি নিয়ে রাজ্যের উপর, এবং যেখানে রাজ্যকে পরের বার ভিক্টোরিয়া হাউসের সামনে পরিবর্তে কিন্তু অন্য জায়গা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে। সেই জায়গাগুলো কি হতে পারে? সেই জায়গার মধ্যে যেমন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হতে পারে শহীদ মিনারের নিচে, বা হতে পারে অন্য কোনো জায়গা। তবে এই ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, তুমি জানো যে 21শে জুলাই কোনোবারই কোনো রকম ছুটি থাকে না, সেটা কর্মব্যস্ত দিন। এবারেও যেমন 21শে জুলাই সোমবার পড়েছে, তুমি জানো যে একেবারে সপ্তাহের শুরুতেই, যেখানে কর্মমুখর মানুষরা তারা নিত্যযাত্রী থাকেন, সেখানে এই রকম ব্যস্ত জায়গায় কিভাবে এই 21শে জুলাইয়ের সমাবেশে যেভাবে জনসমাগম হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা যানজটের পরিমাণ থাকে এবং কার্যত ট্রাফিক কন্ট্রোল করা বেশ, অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিকের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ সভাস্থল নিয়েই প্রশ্ন কলকাতা হাইকোর্টের। কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। উদ্বেগ প্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সভা নিয়ে একাধিক বিধিনিষেধ হাইকোর্টের। যদিও এই বছর সভাস্থলে হস্তক্ষেপ করা হয়নি, তবে পরের বছর থেকে সভা অন্যত্র করার পরামর্শ হাইকোর্টের। সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে মামলা হয়েছিল, হাইকোর্টে দায়ের হওয়া সেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই এই পর্যবেক্ষণ হাইকোর্টের। পর্যবেক্ষণ, জনগণ আর কতদিন সহ্য করবে? কাজের দিনে এমন কর্মসূচি নিয়ন্ত্রণ হোক, না হলে ছুটি ঘোষণা করে দিন। পুলিশ কমিশনারকে মুচলেখা দিতে হবে, বলতে হবে শহরে কোনো যানজট হবে না। না বললে এটা নিয়ে বিতর্ক হবেই। এই বছর সভায় হস্তক্ষেপ করা হচ্ছে না, কিছু কিছু বিধি নিষেধ আরোপ করা হচ্ছে। সকাল 11টার আগে শহরে সবার জন্য প্রবেশ নয়। রাস্তার 1/3 খালি রাখতে হবে। পরের বছর থেকে অন্য জায়গা বেছে নিন। ব্রিগেড, শহীদ মিনার বা সল্টলেক স্টেডিয়াম, যে কোনো জায়গা বাছার পরামর্শ কলকাতা হাইকোর্টের। এ বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কি বক্তব্য শুনবো। কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে পুলিশ বলে মিছিল করতে পারবে না, ট্রাফিক সমস্যা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয়।
এটা প্রশাসনের তো আইন আছে, সেজন্যই বিচারপতি যা বলেছেন সঙ্গত কথাই বলেছেন। এবং ওদের যদি এতই সামর্থ্য থাকবে ব্রিগেডে মিটিং করতে ভয় কোথায়? ব্রিগেডে মিটিং করুন। ব্রিগেডে মিটিং করলে তো বোঝা যাবে আসলে কত লোক আসছে, হইচই করছেন। এইগো তো বটেই যে আমরা একটা ভিন্ন, আমরা গুন্ডামি করে ক্ষমতায় এসেছি, গুন্ডামি করে আমরা যেখানে খুশি সেখানে মিটিং করব। আইনের শাসন চললে গুন্ডামি বেশি দিন চলতে পারে না, সেটা বোঝাবার জন্য আমার জুনিয়রের মামলাটা। বিশ্ববিদ্যালয়ে দ্রুত হোক ছাত্র সংসদ নির্বাচন, দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হোক কলেজগুলির তরফে এবং নির্দেশ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির বেঞ্চের। বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত হোক ছাত্র ভোট, দ্রুত বিজ্ঞপ্তি হোক ছাত্র সংসদ নির্বাচনে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতি নয়, রাজনীতি মুক্ত করতে হবে গভর্নিং বডি। পরিবর্তন মাথা রাখতে হবে বিশিষ্ট শিক্ষাবিদদের। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত হোক ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র ভোট দ্রুত করা হোক। 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। বিশ্ববিদ্যালয়ে দ্রুত হোক ছাত্র ভোট, দ্রুত বিজ্ঞপ্তি হোক ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। জানানো হয়েছে যে খুবই দ্রুত 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে কোন রকম রাজনৈতিক দলের অংশ রাখা যাবে না, রাজনীতি মুক্ত রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির গভর্নিং বডিকে। প্রয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদদের গভর্নিং বডিতে যুক্ত করা হোক, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, ইতিমধ্যে হাইকোর্টের পর্যবেক্ষণ যে খুব দ্রুত 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে ছাত্র সংসদ নির্বাচনে। প্রয়োজনে এই যে গভর্নিং বডিগুলি রয়েছে সেখানে কোনো রাজনীতির রং রাখা যাবে না, এমনটাও পর্যবেক্ষণ হাইকোর্টের। তুমি জানো যে গত 8 বছর ধরে কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় শতাধিকের বেশি কিন্তু কলেজ রয়েছে, সেই কলেজে কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এবং শাসক দলের পক্ষ থেকে যারা রয়েছে তারাই কিন্তু এই ইউনিয়নগুলো চালাচ্ছে। আজ কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব যে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং 2 সপ্তাহ টাইম বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। তিনি কি তিনি বলেছেন যে 2 সপ্তাহ সময় দিলাম, বিজ্ঞপ্তি তার মধ্যে প্রকাশ করতে হবে, বিজ্ঞপ্তি জারি করতে হবে তার মধ্যে সরকারকে এবং ছাত্র সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু করতে হবে। কারণ পাশাপাশি তিনি এটাও বলেছেন যে কলেজগুলিতে যে গভর্নিং বডি রয়েছে সেই গভর্নিং বডিগুলোকেও কিন্তু রাজনৈতিক মুক্ত করতে হবে। অর্থাৎ তুমি জানো যে আমরা দেখলাম সাউথ ক্যালকাটা ল কলেজে অশোক দেব, পাশাপাশি শশী পাঁজা, সৌগত রায়, একাধিক নেতা মন্ত্রীরা যারা রয়েছেন তারাই কিন্তু কেউ 6টি কলেজ, কেউ 4টি কলেজ, কেউ 2টি কলেজ, এরকম করে প্রত্যেকটি কলেজের গভর্নিং বডির একেবারে মাথায় বসে রয়েছেন শাসক দলের নেতা মন্ত্রী বিধায়করা। এবং আজ হাইকোর্ট থেকে কিন্তু এই নির্দেশও দেওয়া হয়েছে যে এই গভর্নিং বডিকে রাজনৈতিক মুক্ত করতে হবে। কিন্তু যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের আইনজীবী তিনি যেটা সওয়াল করেন যে এটা কিন্তু একেবারে রাজনৈতিক বিষয় হচ্ছে, এটা একেবারে রাজনৈতিক নির্দেশ দেওয়া হচ্ছে এবং আমরা এই নির্দেশকে চ্যালেঞ্জ করছি, এমন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন তিনি যেটা জানিয়েছেন, তিনি যেটা বলেছেন যে কি করে আপনারা এই কথা বলতে পারছেন, এখনো পর্যন্ত অর্থাৎ 8 বছর ধরে কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তাহলে এই ইউনিয়নগুলো কারা চালাচ্ছে? শাসক দলের যারা স্টুডেন্ট রয়েছে, যারা দাদাগিরি করছে বিভিন্ন কলেজে। তুমি জানো ইতিমধ্যেই সাউথ ক্যালকাটা ল কলেজে কি হয়েছে, এক তৃণমূল নেতা তার নাম উঠে এসেছে এবং তারাই দীর্ঘদিন ধরে এই ইউনিয়ন গুলো চালাচ্ছিল। সুতরাং এইভাবে কিন্তু প্রায় শতাধিক কলেজে যারা শাসক দলের রয়েছে তাদেরই ছাত্র নেতারা, তারাই কিন্তু এই ইউনিয়নগুলো রুম চালাচ্ছে। এই কারণেই কিন্তু বিচারপতি সৌমেন
সৌমেন সেন তিনি কিন্তু এই নির্দেশও দিয়েছেন যে যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হবে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই ততদিন এই ছাত্র ইউনিয়নগুলো অর্থাৎ কলেজের বিভিন্ন ইউনিয়ন রুমগুলো কিন্তু বন্ধ রাখা হবে। পাশাপাশি গভর্নিং বডির ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অর্থাৎ তাৎপর্যপূর্ণ একটা নির্দেশ দিয়েছেন যে গভর্নিং বডি রাজনৈতিক মুক্ত করতে হবে এবং পাশাপাশি যারা বিশিষ্ট শিক্ষাবিদরা আছে তাদের মাথায় রাখুন গভর্নিং বডি, কারণ তাতে ছাত্ররা কিছু শিখতে পারবেন এমনটাই কিন্তু বিচারপতি সেন তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন এবং 2 সপ্তাহ তিনি কার্যত টাইম বেঁধে দিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাশাপাশি তিনি প্রশ্ন করেন যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য, কি এখনো পর্যন্ত কেন অর্থাৎ দীর্ঘ 8 বছর হয়ে গেল কেন এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন করা যায়নি? তুমি জানো বারংবার বিরোধীরা অর্থাৎ ছাত্র নেতা যারা রয়েছে আমরা কখনো দেখেছি ডিওয়াইএফআই এসএফআই তরফ থেকে পাশাপাশি মেডিকেল কলেজগুলিতেও কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের দাবি রাখা হয়েছে, কিন্তু সেই কোনো রকম দাবিতে আলোকপাতই করেনি শাসক দল, কোনো রকম দাবির মান্যতাই দেওয়া হয়নি। আজ দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি সৌমেন সেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কার্যত ভর্ৎসনা করা হয় রাজ্যকে কার্যত ভর্ৎসনা করা হয় অর্থাৎ ফের একবার ধাক্কা খেল রাজ্য সরকার। আবারও হাইকোর্টে ফের একবার ধাক্কা রাজ্য সরকারের, তার কারণে এই 2 সপ্তাহের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য সরকারকে। অনেক ধন্যবাদ স্বপ্না। এই বিষয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আমরা শুনবো। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি চলছে এবং রাজ্য সরকার মূলত যে পয়েন্টটাকে বারবার কোর্টের কাছে পোট্রে করতে চাইছে, যেহেতু এখানে ভিসির একটি ভূমিকা রয়েছে এবং ভিসি সম্পর্কিত বিষয় যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সেই কারণে এটা করা যাচ্ছে না। কিন্তু রাজ্য সরকার যে রুল নিয়ে এসছে তা 2017 সালের রুল, তার আগেও বহু ইলেকশন হয়নি আর 2023 সালে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 2017 থেকে 2026 দুটো ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও নির্বাচন হয়নি। ফলে সব শুনে আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার হয় বিজ্ঞপ্তি জারি করুন, বাদবাকিটা আদালত বুঝে নিচ্ছে, কিন্তু ইলেকশনকে এক্সপিডাইট করতে হবে। এইভাবে আদি অনন্ত কাল ধরে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কখনো ফেলে রাখা যায় না। এমনকি কোনো ইউনিভার্সিটিতে যদি ভিসি থেকে থাকেন এবং সেই ভিসি নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, সেই ভিসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, তাহলে সেখানে ইলেকশন করতেও কোনো বাধা নেই, সেই ইলেকশনও করতে হবে। সেই মন্তব্য আমাদের কাছ থেকে শোনবার পরে আমরা আমাদের সাবমিশনের পরে আজকে আদালত সে কথাও নির্দিষ্টভাবে রাজ্যের সরকারকে বলেছে। 2 সপ্তাহ হিসাব মতো বলতে গেলে 2 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের সরকার কবে বিজ্ঞপ্তি। আবারও ধাক্কা রাজ্যে, হাইকোর্টের ধাক্কা এবং এই যে উত্তরকন্যা অভিযান 21শে জুলাই আমরা জানি তৃণমূলের শহীদ দিবস, আর সেই দিনই উত্তরকন্যা অভিযান বিজেপির, সেই অভিযানে অনুমতি হাইকোর্টের। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আর আবারও যে খবরে চোখ রাখবো, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। আগামী 21শে জুলাই আমরা জানি তৃণমূলের শহীদ দিবস উদযাপন, আর ঠিক ওই দিনই বিজেপির তরফ থেকেও ডাক দেওয়া হয়েছিল মিছিলের, উত্তরকন্যা অভিযানের। এবার সেই উত্তরকন্যা অভিযানের অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। কলকাতা হাইকোর্টের তরফে পর্যবেক্ষণ বিজেপির সেই উত্তরকন্যা অভিযানের অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কর্মসূচিতে থাকবে সর্বাধিক 10,000 কর্মী, 3 বাত্তি মোড় থেকে চুনাভাটি পর্যন্ত এই মিছিল হবে। এরই মধ্যে গোটা কর্মসূচি করতে হবে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, ইতিমধ্যেই 21শে জুলাই আমরা জানি একদিকে যেমন তৃণমূলের শহীদ দিবস, ঠিক পাশাপাশি একই সাথে আমরা দেখছি বিজেপির যে মিছিলের ডাক দেওয়া হচ্ছে উত্তরকন্যা অভিযানে, সেই অভিযানেরও অনুমতি দিয়ে দিল হাইকোর্ট। একেবারে দেখো, বলা যেতে পারে হাইকোর্টে আবারও ধাক্কা খেল রাজ্য, কারণ রাজ্যের তরফ থেকে বারে বারে বলা হচ্ছিল যে 21শে জুলাই যেহেতু তৃণমূল কংগ্রেসের বড় কর্মসূচি, শহীদ স্মরণে যে কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু উত্তরবঙ্গ থেকেও কিন্তু তুমি জানো উত্তরবঙ্গ থেকে অনেকে আসেন, অনেক কর্মী সমর্থকরা তারা আসেন এবং কলকাতামুখী হন তারা। সেক্ষেত্রে কিন্তু যাতে এই উত্তরকন্যা অভিযান যাতে কোনো মতেই না হয় সেই কারণে কিন্তু চেষ্টা করছিল রাজ্যের তরফ থেকে আইনজীবীরা। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত উত্তরকন্যা অভিযানে একেবারে অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট এবং সেক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। কি সেই শর্ত? সর্বোচ্চ 10,000 কর্মী নিয়ে সভা করা যেতে পারে এমনটা জানানো হয়েছে। বিজেপি যুব মোর্চা 10,000 কর্মী নিয়ে সভা করতে পারে সেটা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। পাশাপাশি বলা হয়েছে যে গ্রুপে সর্বোচ্চ 100 জন মানুষ
একসঙ্গে যেতে পারবেন, অর্থাৎ যে জনসমাগম হবে তার মধ্যে কিন্তু একসাথে অনেক মানুষ নয়, 100 জন করে করে কিন্তু এক একটা গ্রুপ থাকতে পারে, এমনটা কিন্তু বলা হয়েছে। তবে 3 বাস্তি মোড় থেকে চুনাবাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত যে গোটা কর্মসূচি করা হবে সেটা কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি পুলিশকে থাকতে হবে প্রত্যেকটা গ্রুপের সামনে, অর্থাৎ যে গ্রুপের কথা বলা হয়েছে 100 জন করে মানুষের যে গ্রুপ হবে সেই গ্রুপের সঙ্গে কিন্তু পুলিশ থাকবে, এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সকাল 11টা থেকে 5টার মধ্যে কিন্তু কর্মসূচি শেষ করতে হবে, এমনটা কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তুমি বুঝতেই পারছো 21শে জুলাই যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা হবে, সেখানে কিন্তু উত্তর কন্যা অভিযান বিজেপির তরফ থেকে যেটা বারবারের চেষ্টা করা হয়েছিল ওই দিনই তারা উত্তর কন্যা অভিযান করবেন, সেই বক্তব্য কিন্তু আদপে বাস্তবে পরিণত হলো এবং দেখা গেল যে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট উত্তর কন্যা অভিযানে সায় দিল। তবে শর্ত সাপেক্ষে সেই অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি যুব মোর্চার তরফ থেকে 10,000 কর্মী নিয়ে সভা করার অনুমতি পেয়েছে শুভেন্দু কলকাতা অধিকারী হাইকোর্ট। নেতৃত্বে বিজেপি যুব মোর্চার তরফে মিছিল হওয়ার কথা রয়েছে, আর সেই অনুমতি চাওয়াতেই সায় দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। নিকো পার্কে অস্বাভাবিক মৃত্যু, বছর 18 এক যুবকের। এবার সেই নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে, মৃতের পরিবারের তরফে। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। নিকো পার্কে অস্বাভাবিক মৃত্যু, বছর 18 যুবকের। এবার পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যু। বুধবার বিকেলে নিকো পার্কের ওয়াটার পার্কে নাইগ্রা ফলসের সামনে বন্ধুদের সাথে স্নান করার সময় আচমকায় অসুস্থ হয়ে পড়েন এক যুবক। বছর 18 রাহুল দাস নামক সেই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিকো পার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগও দায়ের হয়েছে ইতিমধ্যেই। রাহুলের বাবা সত্যজিৎ দাস অভিযোগ দায়ের করেছেন। একটুখানি ওখানে লেট হয়ে গেছে, গাফিলতি হয়ে গেছে, ওখানে কোনো হসপিটালিটি নেই, কোনো সুবন্দোবস্ত নেই, ওখানে সিপিআর ওই যে করার লোক নেই, একটা নার্স, শুধু একটা নার্স, কোনো ডক্টর নেই। হ্যাঁ, এত শয়ে শয়ে বাচ্চারা যায়, ওখানে কোনো বন্দোবস্তই নেই। তো আমার কাছে কথা হলো কর্তৃপক্ষের কাছে বা সরকারের কাছে এটাই নিবেদন, এইসব জিনিসে একটু, এরা কোটি কোটি টাকা কামাচ্ছে অথচ কোনো কিছু কাজের কাজ কিছু করে না। যে কেউ অসুস্থ হতে পারে। তো আমার লাস্ট বক্তব্য হলো যেন কারোর মায়ের কোল যেন খালি না হয়, এটাই খেয়াল রাখা উচিত। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার বন্ধু বান্ধবদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে নিহত যুবক উল্টোডাঙ্গার মুরারিপুকুর এলাকার বাসিন্দা, বর্তমানে থাকতেন বাগুইহাটিতে। বুধবার 7 জন বন্ধু মিলে নাইগ্রা ফলসে স্নান করতে নামেন। সেই সময়ই আচমকাই অসুস্থ হয়ে পড়েন যুবক। বন্ধু বান্ধবদের রাহুলকে তুলে আনতে দেখে পার্ক কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এরপরেই তাকে সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেই হাসপাতালে চিকিৎসক জানিয়েছিলেন যুবককে মৃতই আনা হয়েছিল হাসপাতালে। এটার সময় ওকে যখন নিয়ে এসেছিল তখন কিন্তু যেহেতু ইয়ং এরকম বাচ্চা ছেলে, ব্রড ডেথ ছিল, তা সত্ত্বেও আমাদের মেডিকেল টিম তখন তাকে নিয়ে যা আমরা পরীক্ষা করি সেগুলো করা হয়েছে, যেগুলো ইসিজি এগুলো দেখা হয়। তো কিন্তু আমাদের কিছু করার ছিল না, তখন অলরেডি যা হবার হয়ে গেছে। এগুলো তো বন্ধুদের সঙ্গে এসছিল, সে বন্ধুরাই এসছিল, সেই অ্যামিউজমেন্ট পার্কের 2-3 জন লোকও ছিলেন সঙ্গে। ইতিমধ্যেই ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নিকো পার্কে আসা পর্যটকদের মধ্যে। এই ঘটনায় আপাতত বন্ধ ওয়াটার পার্ক। নিউজ টাইম। ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশের মধ্যে প্রথম রানাঘাটে দোষী সাব্যস্ত নয়। এ খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন।
ফিরে আসলাম বিরতির পর আর আবারও যে খবর চোখ রাখবো, ডিজিটাল অ্যারেস্ট মামলায় এবার দেশের মধ্যে রানাঘাটে দোষী সাব্যস্ত 9 জনকে করা হয়েছে। 1 কোটি টাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, প্রতারণা করেছেন তারা। 2024 সালে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল আর তারপরেই এই মামলায় এমনটাই জানানো হয়েছে তাদেরকে দোষী সাব্যস্ত করেছে কল্যাণী আদালত। ডিজিটাল অ্যারেস্ট মামলায় দোষী সাব্যস্ত নয়, ডিজিটাল অ্যারেস্টে দেশের প্রথম দোষী সাব্যস্ত রানাঘাটে 2024 সালে 1 কোটি টাকার প্রতারণার অভিযোগ। 4 রাজ্যে অভিযান রানাঘাট পুলিশের, 13 জন গ্রেফতার হন, দোষী সাব্যস্ত হয় 9 জন, দোষী সাব্যস্ত করে কল্যাণী এডিজে আদালত। ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশের মধ্যে প্রথম রানাঘাটে দোষী সাব্যস্ত নয়, 1 কোটি টাকার প্রতারণার অভিযোগে 2024 সালে মামলা দায়ের করা হয়। 4 রাজ্যে থেকে 13 জনকে গ্রেফতার করে পুলিশ, 9 জনকে দোষী সাব্যস্ত করে কল্যাণী আদালত। ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশের মধ্যে প্রথম রানাঘাটে দোষী সাব্যস্ত 9 জন। 2024 সালে 1 কোটি টাকা প্রতারণার মামলায় অভিযোগেই 4 রাজ্য থেকে অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ 13 জনকে গ্রেফতার করে, সেই ঘটনায় দোষী সাব্যস্ত নয়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ইতিমধ্যে 9 জনকে দোষী সাব্যস্ত করেছে কল্যাণী আদালত। দেখো, একদমই এটা নজির বলা চলে যে রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা এই প্রথম ভারতবর্ষে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় আজ কল্যাণী এডিজি আদালত রয়েছে, সেখানে দোষী সাব্যস্ত করা হয় 9 জনকে। মূলত যেটা অভিযোগ ছিল যে 2024 সালের নভেম্বর মাসে একজন প্রাক্তন অধ্যাপক তিনি অভিযোগ করেন 1 কোটি টাকা তার প্রতারণা হয়েছে, সাইবার ক্রাইম হয়েছে। তো সেক্ষেত্রে এরপরে পুলিশ তদন্তে নামে সাইবার ক্রাইম থানা, সেখানে রাজস্থান, গুজরাট, হরিয়ানা থেকে মোট 13 জনকে গ্রেপ্তার করে। তাদের থেকে 4 লক্ষ টাকা, 100টি অ্যাকাউন্ট সিজ করা হয়, ব্যাংক পাসবুক, চেক বই, প্যান কার্ড, একাধিক নথি বাজেয়াপ্ত করা হয় এবং এরপরে তদন্ত চলে এবং আজ কল্যাণী এডিজি আদালত তাদের কিন্তু সাজা যে দোষী সাব্যস্ত করে। আগামীকাল সাজা ঘোষণা রয়েছে এবং এটা নজির বলাই চলে যে ভারতবর্ষে এই প্রথম ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় সাজা ঘোষণা হলো। একদমই, আগামীকাল সাজা ঘোষণা করা হবে আদালতের তরফে। ইতিমধ্যে 9 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অনেক ধন্যবাদ সুমন। ডিজিটাল অ্যারেস্ট মামলায় দোষী সাব্যস্ত নয়, ডিজিটাল অ্যারেস্টে দেশের প্রথম, ভারতবর্ষের প্রথম দোষী সাব্যস্ত করা হলো 9 জনকে। 2024 সালে 1 কোটি টাকা প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত করা হলো 9 জনকে। 4 রাজ্যে অভিযান চালায় রানাঘাট পুলিশ, সেখান থেকে 13 জনকে গ্রেফতার করা হয়। সেই 13 জনের মধ্যে 9 জনকে অবশেষে দোষী সাব্যস্ত করল কল্যাণী মহকুমা আদালত। ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশের প্রথম রানাঘাটে দোষী সাব্যস্ত নয়, 1 কোটি টাকার প্রতারণার মামলায় অভিযোগে 2024 সালে দায়ের হয় মামলা। 4 রাজ্য থেকে 13 জনকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ, তাদের মধ্যে 9 জনকে দোষী সাব্যস্ত করলো কল্যাণী আদালত। কাল সাজা ঘোষণা হবে, শুক্রবার, আগামী শুক্রবার সাজা ঘোষণা হবে এই 9 জনের। ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশের মধ্যে প্রথম রানাঘাটে দোষী সাব্যস্ত নয়, 1 কোটি টাকার প্রতারণায় অভিযোগেই 9 জন, এই 13 জনকে গ্রেফতার করা হয়েছিল রানাঘাট পুলিশের তরফে। 4 রাজ্যে অভিযান চালিয়েছিল রানাঘাট পুলিশ, তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়। সেই 13 জনের মধ্যে 9 জনকে অবশেষে কল্যাণী মহকুমা আদালত দোষী সাব্যস্ত করল আজ বৃহস্পতিবার। শুক্রবার এই 9 জনের যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের সাজা ঘোষণা করবে আদালত। ডিজিটাল অ্যারেস্টে দেশের মধ্যে প্রথম রানাঘাটে দোষী সাব্যস্ত নয়, 1 কোটি টাকার প্রতারণার অভিযোগে 13 জনকে গ্রেফতার করেছিল রানাঘাট থানার পুলিশ। এবার সেই গ্রেফতারিতেই 9 জনকে দোষী সাব্যস্ত করল কল্যাণী আদালত। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই 9 জনের সাজা ঘোষণা হবে আদালতে। 4 রাজ্যে অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ 13 জনকে গ্রেফতার করেছিল, সেই 13 জনের মধ্যে 9 জন কে দোষী সাব্যস্ত কল্যাণী আদালতের। আগামীকাল অর্থাৎ শুক্রবার তাদেরকে সাজা ঘোষণা করবে আদালত। ভোটার তালিকা সংশোধনী নিয়ে বিহারে উত্তাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কমিশনে আক্রমণ আরজেডির। নির্বাচন কমিশনে বিজেপি শাখা দফতর হয়ে গেছে, অভিযোগ তেজস্বী যাদব, সঞ্জয় রাউতদের। নির্বাচনী আবহে বিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা নীতিশ সরকারের।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিং এর জমায়েত থেকে দাবি করেছিলেন বিহারে ৩৫ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তার একদিন পর একই সুরে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রশ্ন তুললেন ৩ দিন আগে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ হয়েছিল তার সঙ্গে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য হুবহু মিলল কি করে? তাহলে কি এই ৩ দিন ভোটার লিস্ট সংশোধনের কাজ হয়নি? कल एक नोटिफिकेशन जो है प्रेस नोट इलेक्शन कमीशन जारी करता है और उसमें हूबहू जो सूत्र ने जानकारी दी 35 लाख यानी 3 दिन बाद वही सर्टेन नंबर्स जो है इलेक्शन कमीशन भी देता है हटाने की बात करता है कि 2 दिन बाद वही नंबर आप दे रहे, यानी प्रोसेस तो ऑन है। जब प्रक्रिया चल रही है तो घटता भी बढ़ता है, तो ना घटा 2-3 दिन में ना बढ़ा है। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বুধবার তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তেজস্বী যাদব, সঞ্জয় রাউতরাও একই সুরে আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে। অভিযোগ করলেন বিজেপির শাখা হয়ে গিয়েছে নির্বাচন কমিশন। जो चीजें पहले से भाजपा ने, अमित शाह जी ने, मोदी जी ने जो तय करके उनको दिया है टारगेट, जो सूची, वही काम में वो लगे हुए हैं। ये डेमोक्रेसी के लिए जिस तरीके का प्रोसेस, हमको एसआईआर से दिक्कत नहीं है, लेकिन जो तरीके हैं इनके, ये लोकतंत्र के लिए बेहद खतरनाक है। इलेक्शन कमीशन और भारतीय जनता पार्टी हाथ में हाथ मिलाकर काम कर रहे हैं। इलेक्शन कमीशन देश का इलेक्शन कमीशन नहीं है, इलेक्शन कमीशन भारतीय जनता पार्टी का इलेक्शन कमीशन है। सभी स्टेट एक निष्पक्ष चुनाव की प्रक्रिया होने की उम्मीद हम सब रखते थे। पहले बिहार का चुनाव हाईजैक करने की कोशिश है, जैसा महाराष्ट्र का किया। ভোটার লিস্ট নিয়ে ডামাডোলের মধ্যেই ভোটের আগে উন্নয়নের তাস নীতিশ সরকারের। ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনা পয়সায় সবাইকে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। 125 यूनिट तक 1,82,00,000 परिवार मैंने बताया आपको, जिसमें से 1,67,00,000 ऐसे लोग हैं जो 125 यूनिट ही यूज करते हैं। तो 1,67,00,000 लोगों को अब कोई बिजली बिल देने की जरूरत ही नहीं पड़ेगी। ভোটের আগে বাড়ছে উত্তাপ, দানা বাঁধছে ইন্ডিয়া ব্লকও। আগামী 19 জুলাই কংগ্রেসের ডাকে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে আরজেডি, শিবসেনার প্রতিনিধিরা উপস্থিত থাকবে বলে জানিয়েছে নিউজ টাইম। যাদবপুরে শর্ট ফিল্ম অভিনেত্রীকে কটূক্তি করার অভিযোগ, শুধু কটূক্তি নয়, তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। প্রথমে সূত্রপাত হয় একটি গাড়ি পার্কিংকে ঘিরে, সেই গাড়ি পার্কিংকে ঘিরে গন্ডগোল, আর তার পরবর্তীকালে সেই ঘটনার প্রতিবাদ করলে অভিনেত্রীকে রীতিমতো কটূক্তি, অশ্লীল ভাষায় কটূক্তি, তাছাড়াও তার গায়ে হাত তোলার অভিযোগ ওঠে 2 যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ পুলিশের সামনেই মারধর করেছেন ওই 2 যুবক। তারপরেও যাদবপুর থানার পুলিশ সম্পূর্ণ বিষয়টি মিটমাট করে নিতে বলেছিলেন, এমনটাই অভিযোগ অভিনেত্রীর। যাদবপুর শর্ট ফিল্ম অভিনেত্রীকে কটূক্তি, অভিনেত্রীকে মারধরেরও অভিযোগ ওঠে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, একজন অভিনেত্রীকে শুধুমাত্র একটি গাড়ি পার্কিং এর বিষয়ে তাদের মধ্যে বচসা, তারপর তাকে কটূক্তি, তার পাশাপাশি তার গায়ে হাত তোলা হচ্ছে, আর পুলিশ বিষয়টি মিটমাট করে নিতে বলছে। দেখো, এখন যাদবপুর থানায় ওই অভিনেত্রী ইতিমধ্যেই কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার যেটা বক্তব্য যে আজকে ভোর রাতে অর্থাৎ 3:30 নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন এবং সেই সময়ই কয়েকজন একটা গাড়িতে করে আসে, 3 জন আসে। তারা রীতিমতো কটূক্তি করতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এবং এই অভিনেত্রীর সঙ্গে ওখানকার যে বন্ধুরা ছিল তাদেরকেও মারধর করা হয়, ধাক্কা দেওয়া হয়, এরকমটাই তিনি অভিযোগ করছেন। এবং পরবর্তীকালে তিনি যখন যাদবপুর থানায় অভিযোগ জানাতে যান, সেখানে এফআইআর নেওয়া হয়নি বলে তার দাবি। পুলিশের তরফ থেকে তাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল।
এমনটাই তিনি অভিযোগ করেছেন। মূলত দুপক্ষের মধ্যে গন্ডগোল বা বচসার পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে দুপক্ষই তারা কিন্তু এই গোটা ঘটনায় অভিযোগ দায়ের করেছে। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, তার মধ্যে শ্লীলতাহানির ধারা রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে অর্থাৎ অভিনেত্রী তিনি যেমন অভিযোগ দায়ের করেছেন, পাশাপাশি যাদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তারাও কিন্তু পাল্টা অভিযোগ দায়ের করেছে। যদিও এই ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, কিন্তু এই অভিনেত্রী স্বাভাবিকভাবেই তিনি একটু নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ ভোরবেলা তার উপরে যেভাবে চড়াও হয়েছিল এই কয়েকজন, সেই ঘটনায় তিনি ইতিমধ্যেই আতঙ্কের মধ্যে রয়েছে এবং গাড়ি পার্ক করা নিয়েই দুপক্ষের মধ্যে মূলত গন্ডগোল বা বচসা তৈরি হয়। বেশ, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে আতঙ্কে রয়েছেন অভিনেত্রী। অনেক ধন্যবাদ মৌমিতা। বিহারের পাটনায় হাসপাতালের ভেতরে আসামিকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। চিকিৎসার জন্য এক আসামিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আচমকাই 5 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে গুলি চালাতে থাকে। খুন করা হয় কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে। রুম নাম্বার 207। 5 দুষ্কৃতী করিডোর দিয়ে হেঁটে রুমে ঢোকে। একের পর এক গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। গুলি করার পর হাসপাতাল থেকে অনায়াসে বেরিয়েও যায়। এই ঘটনা পাটনার পারাস হাসপাতালের। বিহারে দুষ্কৃতী দৌরাত্মের আরও একটি হাড় হিম করা ছবি উঠে এলো। সিসিটিভির এই ফুটেজ সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, নিহত আসামির নাম চন্দন মিশ্র। চন্দনের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি সহ একাধিক মামলা ঝুলছে। বক্সারের এক রং ব্যবসায়ীকে খুনের মামলায় জেলে ছিলেন। সম্প্রতি প্যারোলে ছাড়া পেয়েছিলেন চন্দন। শারীরিক অসুস্থতার জন্য পাটনার পরশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই দুষ্কৃতীদের গুলিতে খুন। এটি গ্যাংফায়ারের বিষয়। চন্দনের বিরোধী গ্যাং শেরু এই খুনে জড়িত বলে অনুমান পুলিশের। বিহারে দুষ্কৃতীরা খুনের ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোপ দাগলেন বিরোধীরা। ऐसा बयान जो है पुलिस को मनोबल को गिराने वाला बयान है। लॉ एंड ऑर्डर का क्रिमिनल डिसऑर्डर हो चुका है। अब ये बात एडीजी खुद ही कह रहे हैं। फिर ये कौन सा बहाना है भाई कि मॉनसून में बारिश में अपराध बढ़ जाता है? ये तो पहली बार हम लोग सुन रहे हैं। यानी पुलिस नाकाम है, लाचार है। ये बयान तो ये दिखाता है क्योंकि मुख्यमंत्री का इकबाल खत्म हो गया, गृह मंत्रालय उनके पास है, दोनों डिप्टी सीएम बेकार है। पटना तो क्राइम कैपिटल हो गया इंडिया का। गुंडा राज वहां कायम है। लोग घरों से निकलते हैं और जब तक वापस नहीं पहुंच जाते हैं तब तक उनके परिवार के लोग हनुमान चालीसा पढ़ते रहते हैं। এই ঘটনায় 12 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিভাবে দুষ্কৃতীরা হাসপাতালের ভিতরে ঢুকলো আর বেরিয়ে গেল, এখানেই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে গত 17 দিনে 46টি খুনের ঘটনা ঘটেছে বিহারে। নিউজ টাইম। প্রাইম টাইম এখনকার মতো এর পর্যন্তই। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যা 7টায় পম্পির সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।